হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্কুলওয়ালা। আজকে আমি তোমাদের কোনো বিষয় ভিত্তিক ক্লাস নিয়ে আসিনি। আজকে আমি তোমাদের একটা সম্পূর্ণ আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। আর আজকের আমাদের টপিক হচ্ছে কি না, পারমাণবিক শক্তি। দেখো, তোমাদেরকে যদি বলি যে এমন একটা শক্তি যেটা কম জ্বালানি ব্যবহার করে বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করে এবং একটা শহরকে দিনের পর দিন বিদ্যুৎ সরবরাহ করতে পারে, বা এই শক্তিটাই আবার কয়েক সেকেন্ডের মধ্যে একটা শহরকে পুরো ধ্বংস করে দিতে পারে, শুনে আমাদের কি মনে হচ্ছে? একটু অবাক করা লাগছে না? দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা জানি একটা বোমার বিস্ফোরণে লক্ষাধিক মানুষের জীবনহানি হয়েছিল। আবার সেই প্রযুক্তিকে কাজে লাগিয়েই এখন বিশ্বের বহু দেশে লক্ষ লক্ষ পরিবারে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হচ্ছে। তাহলে এখন আমাদের মনে প্রশ্ন হচ্ছে যে এটা কি শক্তি, আর এটা আমাদের জন্য ভালো না খারাপ? তাহলে আজকের ক্লাসে আমরা সেটা নিয়েই আলোচনা করব, যে এই শক্তিটাই হচ্ছে আমাদের কি, পারমাণবিক শক্তি। তাহলে দেখো, আজকের ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব, যে পারমাণবিক শক্তি কি, সেটা কিভাবে ব্যবহার করা হয়, সেখান থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি করা হয়, তার ভালো দিক কি কি আছে, তার খারাপ দিক কি কি আছে, আর সেটাকে আমরা ভবিষ্যতে কিভাবে ব্যবহার করতে পারি, এই সবকিছু নিয়ে আজকের ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আজকে আমাদের জানতে হবে পারমাণবিক শক্তি জিনিসটা কি। আমরা শক্তি সবাই শুনেছি যে এনার্জি। পারমাণবিক শক্তিও এক প্রকার এনার্জি। এটা হচ্ছে, আমরা ইংলিশে এটাকে বলি নিউক্লিয়ার এনার্জি। পারমাণবিক শক্তি হচ্ছে পরমাণুর ভিতরে সঞ্চিত থাকা শক্তি। আমরা জানি পৃথিবীতে যত পদার্থ আছে সবাই ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু হলেও সেটা দিয়ে তৈরি, মানে সব পদার্থই পরমাণু দিয়ে তৈরি। আর এই পরমাণুর কেন্দ্রে থাকে কি, নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন ও নিউট্রন। এবার পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত থাকে। যখন এক বিশেষ প্রক্রিয়ায় এই শক্তি মুক্ত হয়, তখনই সেটাকে আমরা বলি কি, পারমাণবিক শক্তি। তাহলে পারমাণবিক শক্তি কি দেখলাম আমরা? পরমাণুর ভিতরে সঞ্চিত শক্তি, যেটা হচ্ছে পারমাণবিক শক্তি। এবার দেখো, আমরা সবাই আইনস্টাইনের নাম সবাই আমরা জানি, শুনেছি তো। আইনস্টাইন একটা বিখ্যাত সূত্রের কথা বলে গেছেন। সেটা কি না, E = mc², যেখানে ইটা হচ্ছে শক্তি, এমটা হচ্ছে ভর, আর সিটা হচ্ছে আলোর বেগ, যার মান 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এই সমীকরণ থেকে আমরা কি জানতে পারি বলতো? এই সমীকরণ থেকে আমরা জানতে পারি যে অতি সামান্য ভরেও বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়। আর এই নীতিকে কাজে লাগিয়েই ঠিক পারমাণবিক শক্তিকে ব্যবহার করা হচ্ছে। বুঝতে পারলাম? তাহলে পারমাণবিক শক্তি আমরা কি জানতে পারলাম। এবার আমরা কি জানবো? দেখো, এবার আমরা জানবো হচ্ছে পারমাণবিক বিভাজন সম্পর্কে। দেখো, এখন বহু দেশে এই পারমাণবিক বিভাজন প্রক্রিয়াকে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে, তাই তো? তাহলে পারমাণবিক বিভাজন প্রক্রিয়াটা কি জিনিস? এটা হচ্ছে ভারী পরমাণু নিউক্লিয়াসকে ছোট ছোট নিউক্লিয়াসে ভেঙে ফেলা হয়, যার ফলে প্রচুর শক্তি তৈরি হয়। যেমন ধরো, ইউরেনিয়াম 235 বা প্লুটোনিয়াম 239 এর মতো ভারী যে ধাতুগুলো আছে, তাদের নিউক্লিয়াসকে কি করা হয়, নিউট্রন দিয়ে আঘাত করা হয়। যার ফলে কি হয়, এই ভারী নিউক্লিয়াস গুলো ছোট ছোট নিউক্লিয়াসে ভেঙে যায়। দুটো ছোট নিউক্লিয়াসে ভেঙে গেল, যার ফলে প্রচুর শক্তি তৈরি হলো। শুধুমাত্র যে শক্তি তৈরি হচ্ছে তা নয়, তার সঙ্গে নতুন নিউট্রনও তৈরি হচ্ছে। সেই নিউট্রন আবার অন্য পরমাণুকে বিভাজিত করছে। এভাবে কি হচ্ছে, একটা চেন তৈরি হচ্ছে। দেখো, তোমরা ছবিতে দেখতে পাবে যে একটা নিউট্রন দিয়ে প্রথমে একটা পরমাণুকে আঘাত করা হলো, যার ফলে সেই পরমাণুটা ছোট নিউক্লিয়াসে ভেঙে গেল। তার সঙ্গে নতুন নিউট্রন তৈরি হলো এবং সেই নিউট্রন আবার অন্য পরমাণুকে বিভাজিত করলো। তাহলে এভাবে কি হচ্ছে, যে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হচ্ছে এবং একটা চেন রিয়াকশনের মতো বিক্রিয়া চলছে। আর এই শক্তিকে কাজে লাগিয়েই বিভিন্ন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার আমরা জানবো যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কিভাবে এই বিদ্যুৎটা তৈরি হচ্ছে। দেখো, এবার জানবো আমরা পারমাণবিক শক্তিকে কিভাবে কাজে লাগিয়ে বিদ্যুৎ তৈরি করা হয়। ঠিক আছে? দেখো, আমাদের মনে হবে এটা সাধারণ বিদ্যুতের মতনই হয়তো তৈরি হয়, কিন্তু এখানে কিছুটা পার্থক্য আছে। কেমন পার্থক্য? দেখো, প্রথমে আমাদের নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি করা হয়, এই পারমাণবিক বিভাজন ঘটিয়ে প্রচুর তাপ তৈরি করা হয়। তারপরে সেই তাপকে কাজে লাগিয়ে জলকে গরম করে বাষ্প তৈরি করা হয়। তারপর সেই বাষ্পের সাহায্যে টারবাইন ঘোরানো হয়। তারপর সেই টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটর থাকে, সেখানে বিদ্যুৎ তৈরি করা হয়।
তারপরে সেই বিদ্যুৎকে বিভিন্ন বিদ্যুৎ গ্রিডে পাঠানো হয়, সেখান থেকে সাপ্লাই করা হয়। দেখো তোমরা ছবিতে দেখতে পাবে, প্রথমে নিউক্লিয়ার রিঅ্যাক্টরে কি করা হচ্ছে, প্রচুর তাপ তৈরি করা হচ্ছে, তারপরে সেটা দিয়ে সেই তাপ দিয়ে জলকে বাষ্প করা হচ্ছে, সেখান থেকে টারবাইন ঘোরানো হচ্ছে, তারপরে সেখান থেকে কি করা হচ্ছে, জেনারেটরে কারেন্ট তৈরি করা হচ্ছে, এবং সেই কারেন্টকে ট্রান্সফরমারের মধ্য দিয়ে বিদ্যুৎ গ্রিডে পাঠিয়ে দিয়ে সেখান থেকে বিদ্যুৎকে সাপ্লাই করা হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নর্মাল যে সাধারণ তাপবিদ্যুৎ তৈরি করা হয় এটা অনেকটা তার মতো হলেও সাধারণ তাপবিদ্যুৎ কেন্দ্রে আমরা কি ব্যবহার করি, কয়লা বা গ্যাস, কিন্তু এখানে তার পরিবর্তে আমরা কি ব্যবহার করছি, পারমাণবিক জ্বালানিকে ব্যবহার করছি। তাহলে আমরা জানলাম কিভাবে বিদ্যুৎ তৈরি হলো। এরপরে আমরা কি জানবো না, এরপরে আমরা জানবো যে পারমাণবিক শক্তি সুবিধা। দেখো যে কোনো জিনিসেরই আমরা জানি কয়েনের যেমন দুটো দিক, সেরকমই যে কোনো জিনিসেরই ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। তাহলে আমরা প্রথমে কি জানবো যে পারমাণবিক শক্তির সুবিধাগুলো কি কি। দেখো প্রথম সুবিধা হচ্ছে কম জ্বালানিতে প্রচুর পরিমাণে শক্তি তৈরি হয়। মানে ধরো কয়েক টন যদি কয়লা পুড়িয়ে যে শক্তি আমরা তৈরি করতে পারছি, সেটা মাত্র 1 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকেই আমরা তৈরি করতে পারছি। তাহলে তোমরা বুঝতে পারছো যে কত কম পরিমাণ জ্বালানি ব্যবহার করে কতটা পরিমাণ শক্তি তৈরি করা যাচ্ছে। তাহলে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট। আবার দেখো দ্বিতীয় সুবিধা আমরা বলতে পারি যে মানে পারমাণবিক শক্তিতে কি করা হয় না, যখন বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহার করা হচ্ছে তখন কিন্তু সরাসরি কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে না। আমরা সবাই গ্লোবাল ওয়ার্মিং এর কথা জানি, তার জন্য জলবায়ু পরিবর্তন হচ্ছে, আর এর পিছনে দায়ী কি, কার্বন ডাই অক্সাইড গ্যাস। কিন্তু এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যেহেতু সরাসরি কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হচ্ছে না, তাহলে এটা আমাদের কাছে একটা পরিবেশ বান্ধব হিসেবে ব্যবহার হতে পারে। 3 নম্বর পয়েন্ট দেখো আমাদের আর কি সুবিধা হচ্ছে না, আর একটা সুবিধা হচ্ছে যে আমরা মানে কম জ্বালানিতে দীর্ঘমেয়াদী শক্তি পেতে পারি। যেমন ধরো নিউক্লিয়ার রিঅ্যাক্টরে একবার যদি আমরা জ্বালানি ভরে দিই তাহলে সেটা দীর্ঘদিন চলতে পারে, মানে অনেক মাস বা ধরতে পারো অনেক বছর সেটা আমাদের চলতে পারে। তাহলে এটা আমাদের একটা সুবিধা। আর কি সুবিধা, আমরা এটা নিরবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ তৈরি করতে পারি। কেমন জিনিসটা দেখো, ধরো আমাদের সৌরশক্তি লাগবে, তার জন্য আমাদের কি চাই, সূর্যের আলো চাই। বায়ু শক্তির জন্য আমাদের বায়ুর উপর ডিপেন্ড করতে হচ্ছে, কিন্তু দিন হোক রাত হোক শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় আমরা পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ তৈরি করতে পারি, তার জন্য আমাদের কারোর উপর ডিপেন্ড করতে হচ্ছে না। তাহলে আমরা এই শক্তির উপর চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। তাহলে আমরা দেখতে পেলাম দেখো, তাহলে পারমাণবিক শক্তির সুবিধাগুলো কি কি না, একটা হচ্ছে এটা বিপুল পরিমাণ শক্তি তৈরি করতে পারে। সেকেন্ড অপশনে দেখো কি বলছে না, এটা কম পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস নিঃসরণ করে, যার ফলে এটা একটা আমাদের পরিবেশের পক্ষে সুবিধাজনক। 3 নম্বর হচ্ছে দেখো আমরা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারি, মানে এর জন্য আমাকে কারো উপর নির্ভর করতে হচ্ছে না, যার ফলে আমরা একটা নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে পারি যে কোনো সময়। আর 4 নম্বরে দেখো আমরা কম জ্বালানি ইউজ করে দীর্ঘমেয়াদী বিদ্যুৎ পেতে পারি, মানে একবার যদি আমরা নিউক্লিয়ার রিঅ্যাক্টরে জ্বালানি ভরে দিই তাহলে সেটা অনেক দিন চলতে পারে, যার ফলে কি হয় আমাদের পরিবহন খরচ বা সংরক্ষণ খরচ যাই বলো সেটা তুলনামূলক কমে যায়। তাহলে আমরা এখানে কি জানলাম, পারমাণবিক শক্তির সুবিধাগুলো জানলাম। এবার দেখো এবার আমরা কি জানবো না, এবার আমরা জানবো হচ্ছে পারমাণবিক শক্তির অসুবিধাগুলো। দেখো এর প্রথম অসুবিধা হচ্ছে সেটা কি না, পারমাণবিক শক্তি থেকে যে বিদ্যুৎ কেন্দ্রগুলো থাকে সেখান থেকে যে বর্জ্য পদার্থটা বেরোয় সেটা কি না, তার মধ্যে তেজস্ক্রিয় পদার্থ থাকে। আর এটা আমরা কম বেশি সবাই জানি যে তেজস্ক্রিয় পদার্থ মানুষ তথা পরিবেশের জন্য কতটা ক্ষতিকর। তাহলে এটা একটা আমাদের নেগেটিভ পয়েন্ট যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে একটা মানে ভয়ঙ্কর একটা তেজস্ক্রিয় পদার্থ বেরোয় যেটা আমাদের জন্য ক্ষতিকর। সেকেন্ড অসুবিধা কি না, সেকেন্ড অসুবিধা হচ্ছে একটা মানে দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। ধরো দেখো যে কোনো জিনিসে যত তুমি উন্নত প্রযুক্তি ব্যবহার করো না কেন, কিন্তু সেখানে দুর্ঘটনার সম্ভাবনাকে আমরা একদম এড়িয়ে যেতে পারি না। যদি কোনো কারণে অসাবধান বশতই বলো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে সেখান থেকে যে তেজস্ক্রিয় পদার্থ বেরোবে সেটা কিন্তু আমাদের মানব জাতি তথা পরিবেশের কিন্তু মারাত্মক ক্ষতি করবে। তাহলে এটাও একটা অসুবিধার মধ্যে পড়ে। আবার দেখো আর এটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতেও আমাদের একটা দীর্ঘমেয়াদী সময় লাগে আর প্রচুর খরচও হয়, প্রায় 10 থেকে 15 বছর লেগে যায় একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে। তাহলে এখানে আমাদের সময়ও লাগছে, প্লাস আমাদের উন্নত প্রযুক্তিও লাগছে এবং আমাদের খরচও বেশি হচ্ছে। তাহলে এটাও একটা সমস্যা। আর কি না, আমাদের নিরাপত্তার ঝুঁকি থাকছে, অর্থাৎ সন্ত্রাসবাদ। যেমন ধরো যদি এই পারমাণবিক শক্তি কোনো খারাপ হাতে পড়ে যায় তাহলে সে সেটাকে ধ্বংসাত্মক কাজে ব্যবহার করবে,
তার ফলে কি হবে, সেটা আমাদের যে কোনো দেশের পক্ষে একটা নিরাপত্তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে পারমাণবিক শক্তির অসুবিধাগুলো কি কি। না, একটা হচ্ছে যে তেজস্ক্রিয় বর্জ্য, যেটা আমাদের পরিবেশ তথা মানব জীবনের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সেকেন্ড হচ্ছে কি না, আমাদের দুর্ঘটনা, অসাবধানবশত যদি লিকেজ হয়ে যায় বা দুর্ঘটনা ঘটে, তাহলে কিন্তু সেটা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। আর কি না, নির্মাণ ব্যয় অত্যন্ত বেশি, খরচও যেমন সাপেক্ষ, আর কি অত্যন্ত সময় লাগে, যার ফলে একটা তৈরি করতে 10 থেকে আমাদের 15 বছর সময় লেগে যায়। আর কি না, আমাদের নিরাপত্তা বা সন্ত্রাসবাদ যদি খারাপ হাতে পড়ে যায়, যেটা বললাম, তারা তাহলে ধ্বংসাত্মক কাজে সেটা ব্যবহার করবে, যেটা যে কোনো দেশের নিরাপত্তা প্রশ্নের মুখে ফেলে দেবে। তাহলে বুঝতে পারলে। এবার দেখো, এবার আমরা ইতিহাসে ঘটে যাওয়া কিছু পারমাণবিক দুর্ঘটনার কথা জানবো। দেখো, তোমরা সকলেই কম বেশি করে জাপানের হিরোশিমা আর নাগাসাকির নাম শুনেছো, অবশ্যই বইয়েও পড়েছো তোমরা। তা সেখানে কি হয়েছিল না, 1945 সালে জাপানের হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল। সেই বোমার ফলে, সেই যে বোমার যে বিস্ফোরণ, তার ফলে সেখানে কয়েক হাজার মানুষ তো মারা গিয়েছিল। সেটা তো সাময়িক ছিল, কিন্তু তার প্রভাব শুধু সেই সময় সীমাবদ্ধ ছিল না, তার প্রভাব পরবর্তী কয়েক জেনারেশন পর্যন্ত তার প্রভাব ছিল। এমনকি সেখানে বিকলাঙ্গ শিশুও কয়েক জেনারেশন পর্যন্ত জন্ম হয়েছে। মানুষের মধ্যে চর্মরোগ, নানা ক্যান্সার, লিউকেমিয়া বলতে পারো, বা নানা জেনেটিক রোগ যেগুলোকে আমরা বলি, সেগুলো তাদের মধ্যে দেখা গেছে। এছাড়া সেখানকার প্রাকৃতিক পরিবেশ বলো, মাটি, জল, বায়ু, সেগুলো তেজস্ক্রিয় পদার্থের জন্য দূষিত হয়েছে। তাহলে এই যে জাপানের যে শহরের যে পারমাণবিক বোমার যে ঘটনা, সেটা কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে পারমাণবিক শক্তি ধ্বংসলীলা কতটা ভয়ঙ্কর হতে পারে। তাহলে দেখো, এই যে এখানে দেখো জাপানের হিরোশিমা নাগাসাকি শহরের দুটো সেই ধ্বংসাত্মক ঘটনার ছবি দেওয়া আছে, যেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ তার মানে ধ্বংসলীলা চলেছিল। তাহলে দেখো, এই যে বিস্ফোরণ হয়েছিল, সেখান থেকে দেখো আগুনের লেলিয়ান শিখা বা ক্ষতিকর পদার্থগুলো দেখো চারিদিকে ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা এটা দেখলাম। এবার দেখো, আর নেক্সট আমরা কি দেখবো, এবার দেখো আরো ইতিহাসের দুটো বড় দুর্ঘটনার কথা আমরা জানবো। সেটা কি না, চেরনোবিল ও ফুকুশিমার দুর্ঘটনা। দেখো, বর্তমানে যে ইউক্রেন, তার চেরনোবিল শহরে কি হয়েছিল না, পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। সেখানে কি হয়েছিল না, লিকেজ হয়েছিল, যার ফলে কি হয়েছিল, সেই তেজস্ক্রিয় পদার্থ পরিবেশে মিশে গিয়েছিল এবং সেখান থেকে বহু মানুষের মৃত্যু হয়েছিল এবং তার প্রভাব সেখানকার মানুষের শারীরিক স্বাস্থ্যের উপর পড়েছিল। তাদের মধ্যে কারো কারো চর্মরোগ বা ক্যান্সার বলতে পারো, বা জেনেটিক নানা রোগ দেখা দিয়েছিল। এছাড়াও 2011 সালে জাপানের ভূমিকম্প বা সুনামির কথা তো আমরা সবাই মোটামুটি কম বেশি শুনেছি। তাহলে সেই ভূমিকম্পের ফলে কি হয়েছিল না, বিদ্যুৎ বিচ্ছিন্ন কিছুদিনের জন্য হয়ে গিয়েছিল, যার ফলে ওখানকার যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, সেখানে কুলিং পদ্ধতি বিকল হয়ে গিয়েছিল, যার ফলে সেখান থেকে নিউক্লিয়ার যে তেজস্ক্রিয় পদার্থ সেটা লিকেজ হয়ে গিয়েছিল, যার ফলে সেখানের পরিবেশও এই তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়েছিল। তবে সেখান থেকে কিছু মানুষকে সরানো গেলেও কিছু মানুষের মধ্যে তো সেই প্রভাবটা রয়ে গিয়েছিল, তাদের মধ্যেও নানা শারীরিক সমস্যা দেখা গিয়েছিল। তাহলে এই ঘটনাগুলো আমাদেরকে কি দেখাচ্ছে, এই ঘটনাগুলো আমাদেরকে দেখাচ্ছে যে যদি নিরাপত্তার সঙ্গে, সাবধানতার সঙ্গে যদি আমরা পারমাণবিক শক্তিকে ব্যবহার না করি, তাহলে সেটা কতটা মারাত্মক প্রভাব ফেলতে পারে। দেখো, এখানে ছবিতে দেখানো হয়েছে যে এই যে জাপানের ভূমিকম্প বা সুনামি হয়েছিল, তার জন্য কিন্তু ওই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে লিকেজ হয়ে গিয়ে সেখান থেকে দুর্ঘটনা ঘটেছিল। বুঝতে পারলে। এবার দেখো, নেক্সট আমরা কি দেখব না, নেক্সট আমরা দেখব যে ভবিষ্যতে আমরা কিভাবে এই শক্তিকে ব্যবহার করতে পারি। দেখো, এখনো বিভিন্ন দেশের বিভিন্ন, আমাদের দেশ বলো, বিভিন্ন দেশ বলো, দেশের বিভিন্ন গবেষণাগারে এখনো এই নিয়ে গবেষণা চলছে যে কিভাবে নিরাপদে এবং আরো উন্নত প্রযুক্তিতে এই শক্তিকে ব্যবহার করা যায়। তার মধ্যেই একটা অন্যতম পদ্ধতি হলো নিউক্লিয়ার সংযোজন। এখানে কি করা হয় না, এখানে ছোট ছোট নিউক্লিয়াসকে যুক্ত করে বড় নিউক্লিয়াস তৈরি করা হয়, যার ফলে সেখানে প্রচুর শক্তি তৈরি হয়। আর এই শক্তি কি না, এই শক্তি সীমাহীন, প্রচুর পরিমাণে এখান থেকে আমরা শক্তি পাই। এটা পরিবেশের জন্য সেরকম ঝুঁকিপূর্ণ নয়, যার ফলে কি এটা একটা পরিবেশ বান্ধব। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বিকল্প হিসেবে ভাবতেই পারি। আর দেখবে তোমরা, সূর্যের তো প্রচুর শক্তি, তোমরা জানো কি সূর্যের এই শক্তি কিভাবে তৈরি হয়? আসলে সূর্যের এই শক্তি তৈরি হয় এই নিউক্লিয়ার সংযোজন পদ্ধতির মাধ্যমে। তাহলে এই শক্তিকে, এই প্রক্রিয়াটাকে আমরা কি করতে পারি, একটা বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি। সেটা নিয়ে বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণা করছে, যাতে এই পদ্ধতি মানে এই প্রক্রিয়াকে আমরা নতুন করে আবার ব্যবহার করতে পারি। বুঝতে পারলে। তাহলে ভবিষ্যতে আমরা কি করতে পারি না, এই শক্তিকে আমরা ভালো কাজে আরো ব্যবহার করতে পারি। এবার দেখো,
এবার আসি আমাদের ক্লাসের মূল প্রশ্নে, যে পারমাণবিক শক্তি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ। দেখো, পারমাণবিক শক্তি নিজে কোনো আশীর্বাদ বা অভিশাপ নয়, এটা মানুষ কিভাবে ব্যবহার করছে তার উপর নির্ভর করছে। মানুষ যদি এটাকে কোনো ভালো কাজে ব্যবহার করে, যেমন ধরো কোনো গবেষণার কাজে, চিকিৎসার কাজে, বিদ্যুৎ উৎপাদনের কাজে বা মানব কল্যাণে ব্যবহার করে, তাহলে কিন্তু এটা নিঃসন্দেহে আমাদের জন্য আশীর্বাদ হবে। আর যদি এটা কোনো খারাপ হাতে পড়ে যায় বা এটাকে কোনো ধ্বংসাত্মক কাজে ব্যবহার করা হয়, যেমন ধরো যুদ্ধ বলতে পারো, বা কোনো ধ্বংসলীলা, বা এটা অসাবধানজনিত দুর্ঘটনার কারণে যদি এটা মানুষের ক্ষতি করে, তাহলে কিন্তু এটা আমাদের কাছে একটা অভিশাপ। তাহলে প্রযুক্তির ভালো দিক খারাপ দিক দুটোই আছে, কিন্তু সেটা আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ, সেটা কিন্তু মানুষের ব্যবহারের উপরে নির্ভর করবে। ঠিক আছে, দেখো এটা আমরা বুঝতে পারলে, এই দেখো যে আমরা এখানে লেখা আছে যে আমরা কিভাবে মানে পারমাণবিক শক্তিকে আশীর্বাদ না অভিশাপ বলতে পারি, সেই নিয়ে বলা আছে। এবার দেখো, তাহলে আজকের ক্লাসে আমরা কি জানতে পারলাম, পারমাণবিক শক্তি কি জানতে পারলাম, সেখান থেকে কিভাবে বিদ্যুৎ তৈরি হয় জানতে পারলাম, সেটা ভালো দিক কোনগুলো আছে, খারাপ দিক কোনগুলো আছে, সেটাকে আমরা ভবিষ্যতে কিভাবে ব্যবহার করতে পারি আমরা সেটাও জানতে পারলাম। তাহলে এখান আজকের ভিডিওতে আমরা কি বুঝলাম, যে প্রযুক্তির ভালো খারাপ সবই আছে, তাই তো। তাহলে যে কোনো প্রযুক্তির ভালো খারাপ সবই আছে, আর পারমাণবিক শক্তি হচ্ছে আমাদের মানব সভ্যতার একটা শক্তিশালী আবিষ্কার। এটা যেমন আমাদেরকে ভবিষ্যতের একটা সম্ভাবনার দিশা দেখায়, সেরকমই এটা আমাদের দায়িত্বশীল ব্যবহারেরও একটা প্রশ্ন তুলে দেয়, যে এটাকে আমরা কতটা দায়িত্বশীলতার সঙ্গে নিরাপদে ব্যবহার করতে পারি। তাহলে এটা থেকে আমরা এটা জানতে পারি যে পারমাণবিক শক্তি একটা বড় শক্তিশালী একটা আবিষ্কার মানব সভ্যতার। তাহলে শক্তি যত বড়, আমাদের দায়িত্বও কিন্তু তত বড়। এই জিনিসটা আমরা কিন্তু আজকে জানতে পারলাম, যে যত বড় শক্তি হবে আমাদের কিন্তু সেটাকে তত দায়িত্বের সঙ্গে, নিরাপত্তার সঙ্গে আমাকে সেই জিনিসটা ব্যবহার করতে হবে। বুঝতে পারলে? তাহলে আজকের ক্লাস দেখে তোমাদের কি মনে হলো, পারমাণবিক শক্তি আমাদের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? তোমরা অবশ্যই কমেন্টে তোমাদের মতামত জানিও আমাদের। এছাড়াও তোমরা আর কোন টপিকের উপর ভিডিও চাও সেটাও আমাদের কমেন্ট করে জানাও, আমরা চেষ্টা করব তোমাদেরকে সেই টপিকের উপর ভিডিও দেওয়ার। তাহলে আজকের ক্লাস তোমাদের এখান পর্যন্তই। তোমাদের ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এছাড়াও আমরা তোমাদের জন্য স্কুলওয়ালা অ্যাপ এনেছি, যেটার মধ্যে তোমরা পেয়ে যাবে 8, 9, 10 এর চ্যাপ্টার ওয়াইজ সমস্ত ভিডিও ক্লাস, নোটস, এবং তোমাদের পরীক্ষার জন্য যা যা মেটেরিয়াল লাগবে সবকিছু তোমরা সেই অ্যাপের মধ্যে পেয়ে যাবে। তাহলে তোমরা এই অ্যাপটা কোথায় পাবে? গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এই সব সম্পর্কে, তাহলে তোমরা কি করো না, তোমরা কমেন্ট বক্সে জানিও, আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো এখান পর্যন্তই, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।